প্রত্যয় পেনশন স্কিম ঘোষণা করার পরপরই আমাদের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা বিশ্ববিদ্যালয়গুলোতে কর্মবিরতি পালন করছেন, যার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রায় ৩৫টা বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যেই গত ৩ দিন ধরে প্রায় স্থবির অবস্থা বিরাজ করছে। কোনো প্রকার ক্লাস, কোনো প্রকার পরীক্ষা, প্রশাসনিক কার্যক্রম কোনো কিছুই হচ্ছে না। আপাত দৃষ্টিতে মনেই হতে পারে শিক্ষার্থীরা খুব আনন্দে দিন কাটাচ্ছে, তাদের ক্লাস পরীক্ষা কোনো কিছু করতে হচ্ছে না। কিন্তু মুদ্রার অপর পিঠের কথাটি হচ্ছে অনেক অনেক শিক্ষার্থী, তাদের হয়তো সামনে একটা চাকরির ভাইভা আছে, তাদের হয়তো গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, তার কারণে তার হয়তো মার্কশিটটা তোলা দরকার, তার হয়তো একটা সার্টিফিকেট প্রভোস্ট স্যারের কাছ থেকে নেওয়া দরকার, তার কোনো কাজই করতে পারছে না। পত্রিকার পাতাতে একজন শিক্ষার্থী মন খারাপ করে বলেই ফেলেছেন 4 তারিখ আগামীকালকে তার একটা ভাইভা আছে। সে ভাইভার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে তিনি অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করেছেন তার মার্কশিটটা তোলার জন্য। তিনি তার মার্কশিটটা তুলতে পারেননি। এখন কেমন করে তিনি আগামীকালকের ভাইভা দিবেন আর কেমন করে তিনি তার সামনের দিনের ভবিষ্যৎ ঠিক করবেন তিনি জানেন না। এখন প্রশ্নটা হচ্ছে, এই যে শিক্ষকরা এই কর্মবিরতি পালন করছেন, এখন এই যে কর্মবিরতি তারা পালন করছেন, এই প্রত্যয় পেনশন স্কিম এগুলোর ব্যাপারে তাদের সাথে আগে আলাপ আলোচনা করা হয়নি। অবাক করা ব্যাপার হচ্ছে, যখন সার্বজনীন পেনশন এই ঘোষণাটি বা এই ব্যাপারটি আনার কথা হচ্ছিল, তখন কিন্তু শিক্ষকরা এটিকে সাধুবাদ জানিয়েছে। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আবুল হোসেন সমাজকর্মপরাণ, তিনি 7 জুন 2022 বাণিজ্য প্রতিদিন একটি উপসম্পাদকীয় লিখেছিলেন এই সার্বজনীন পেনশন নিয়ে। সেখানে তিনি চমৎকারভাবে এটির প্রশংসা করেছেন। এখন যখন প্রত্যয় পেনশন স্কিম আসলো, অর্থাৎ শিক্ষকদের জন্যও সার্বজনীন পেনশনের মধ্যে নতুন আরেকটা স্কিম শিক্ষকদের জন্য যোগ হলো, তখন যে শিক্ষকরা আন্দোলন করছেন তার মধ্যে প্রথম সারিতেই যে মানুষটি আছেন তিনি হচ্ছেন ডক্টর আবুল হোসেন স্যার। তাহলে তিনি একটা সময় 7 জুন 2022 এই সার্বজনীন পেনশন নিয়ে লিখলেন। এখন তিনি আবার সার্বজনীন পেনশনের মধ্যে যখন শিক্ষকদের জন্য স্কিম আনা হলো তার বিরোধিতা করছেন। অবাক করা বিষয়। আবার ডক্টর আবুল হোসেন স্যারের মতোই আরেকজন মেধাবী মানুষ, আর অনেক বেশি মেধাবী বলা যেতে পারে, ডক্টর আবুল বারকাত স্যার। ডক্টর আবুল বারকাত স্যার এতদিন পর্যন্ত সার্বজনীন পেনশন আসার আগ পর্যন্ত প্রতিটা বাজেটের আগের আলাপ আলোচনাতে তিনি কিন্তু এর পক্ষে কথা বলেছেন। এরপর যখন এই জাতীয় সার্বজনীন কর্তৃপক্ষ, পেনশন কর্তৃপক্ষ, তারা যখন শিক্ষকদের জন্যও মূলত স্বায়ত্তশাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর জন্য পেনশন স্কিম, প্রত্যয় পেনশন স্কিমটা আনলো, তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিরা তারা 5 সদস্যের একটা তদন্ত কমিটি তৈরি করলো। সেখানেও ছিলেন ডক্টর আবুল বারকাত স্যার। এখন এই আবুল বারকাত স্যারের নেতৃত্বে এই 5 সদস্যের টিম বলছে এটি একটি বৈষম্যমূলক স্কিম হয়েছে। তাহলে আবুল বারকাত স্যাররাই তো বললেন সার্বজনীন পেনশনের কথা, তাহলে যখন সেই পেনশন কর্তৃপক্ষই নতুন করে শিক্ষকরাও থাকবেন এমন একটা পেনশন স্কিম আনলো, তাহলে সেটি কেমন করে বৈষম্যমূলক হয়ে ওঠে? প্রশ্নের উত্তরটা খুবই সহজ। শিক্ষকদেরকে এখানে দোষ দেওয়ার কোনো সুযোগ নেই। মূলত যে ব্যাপারটি ঘটেছে, মাননীয় প্রধানমন্ত্রী যখন 2023-এর 17ই আগস্টে এই সার্বজনীন পেনশন ব্যাপারটি নিয়ে আসলো, তখন পরিষ্কার করে বলা হয়েছিল যারা যারা বেসরকারি খাতে কর্মরত, যারা যারা বেসরকারি বা অর্থনীতির অনানুষ্ঠানিক খাতে কর্মরত, তাদের পেনশন সুযোগ সুবিধা ভোগ করার কোনো রকম ব্যবস্থা নেই। তাদের জন্যই মূলত আনা হচ্ছে সার্বজনীন পেনশনের এই ব্যাপারটি। প্রথমত আমরা জানি 4টা স্কিম ছিল, পেনশন স্কিমে 4টা বিষয় ছিল আমাদের: প্রবাস, প্রগতি, সুরক্ষা, সমতা। এবং এই প্রত্যেকটা স্কিমই ছিল হচ্ছে যারা বেসরকারি খাতে কর্মরত, অনানুষ্ঠানিক খাতে কর্মরত তাদের জন্য। এবং প্রথমত এই বিষয়টি, এবং দ্বিতীয়ত যে বিষয়টি, এই সার্বজনীন পেনশনটি সম্পূর্ণ ছিল ঐচ্ছিক একটা বিষয়। আপনি চাইলে এটার অংশ হতেও পারবেন, আপনি চাইলে নাও হতে পারবেন। কিন্তু এখন যে ব্যাপারটি ঘটছে, এখন সার্বজনীন পেনশন কর্তৃপক্ষ নতুন করে এই 1 জুলাই থেকে যে ব্যাপারটি ঘটাতে চলেছে এবং বলা যেতে পারে ঘটিয়ে ফেলেছে, অলরেডি 3 জুলাই চলে এসছে, যেই ব্যাপারটি ঘটাতে চলেছে, তারা বেসরকারি খাতের বাইরে এসে এই প্রত্যয় স্কিমের মধ্য দিয়ে স্বশাসিত, স্বায়ত্তশাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে এর আওতাভুক্ত করলো। এবং বলা হচ্ছে এই আগামী বছরে 2025 সালের 1 জুলাইতে সরকারি কর্মকর্তা কর্মচারীরাও এর অন্তর্ভুক্ত হবে। তাহলে আগে ছিল বেসরকারিরা, এখন সরকারি এবং স্বায়ত্তশাসিত এরাও আওতাভুক্ত হচ্ছে।
প্রথম পার্থক্য। দ্বিতীয় পার্থক্যের জায়গাটা ছিল এই পেনশন স্কিমের ব্যাপারটা বা পেনশন কর্তৃপক্ষ আগে যখন স্যারেরা এটার পক্ষে বলেছেন তখন এই ব্যাপারটা ছিল ঐচ্ছিক, আর এখন এই ব্যাপারটা হয়ে উঠছে বাধ্যতামূলক। অর্থাৎ যারাই হচ্ছে এই স্বশাসিত স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত প্রায় 403টা প্রতিষ্ঠানের মতো বলা হয়েছে, এদের প্রত্যেকের উপরে বাধ্যতামূলকভাবে এই পেনশনটি আরোপ করা হচ্ছে। আগে ছিল ঐচ্ছিক, এখন হচ্ছে বাধ্যতামূলক। অর্থাৎ পেনশন কর্তৃপক্ষের এই পেনশনের মডেলেই নতুন করে পরিবর্তন সাধিত হয়েছে, এবং নতুন পরিবর্তন সাধিত হওয়ার পর যখন শিক্ষকরাও এর আওতাভুক্ত হলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও এর আওতাভুক্ত হলেন, তখনই একটা গন্ডগোল তৈরি হলো। কোথায় গন্ডগোল? কারণ আগে থেকেই তো এরা পেনশন পেত। এখন যখন পেনশন কর্তৃপক্ষ ওনাদেরকে নতুন করে স্কিমের আওতায় ঢোকানোর চেষ্টা করছে, তখন একটা হিসাবের খাতা খুলল। কি হিসাব? আগে যে পেনশন পেতেন আর এখন যে পেনশন পাবেন দুটো কি সমান হচ্ছে কিনা, সুযোগ সুবিধা বাড়ছে কিনা, না সুযোগ সুবিধা কমছে, এই হিসেবটাই তখন হচ্ছে মুখ্য হয়ে উঠল। আর তখনই শিক্ষকরা হিসেব করে দেখাচ্ছেন যে আগের থেকে এখন সুযোগ সুবিধা কমছে, আর এই কারণেই তাদের এই আন্দোলন। প্রশ্ন হচ্ছে, কি সুযোগ সুবিধা কমছে? কোথায় কোথায় তারা কম সুযোগ সুবিধা পাবেন? একদম প্রথমেই তারা যেটির কথা বলছেন, আগে তাদের মূল বেতন থেকে কোনো কিছু কাটা হতো না, আর এখন প্রত্যয় পেনশন স্কিমের মধ্যে প্রায় 10%, সর্বোচ্চ 10% পর্যন্ত তাদের বেতন থেকে কাটা যাবে। এটি হচ্ছে তাদের প্রথম অসুবিধার জায়গাটি। এরপর দ্বিতীয়ত তারা যেটির কথা বলছেন, আগে তারা যখন অবসরে আসতেন, 65 বছরের পর শিক্ষকরা অবসরে যান, তখন অবসরে আসা মাত্রই তারা এককালীন একটা টাকা পেতেন। এখন আর এই এককালীন টাকাটি তারা পাবেন না। দ্বিতীয় সমস্যা। এরপর 3 নম্বর সমস্যাটি হচ্ছে, আগে পেনশনাররা আজীবন টাকা পেতেন, তার মৃত্যুর পর তার স্ত্রী এবং স্ত্রীর মৃত্যুর পর যদি কোনো প্রতিবন্ধী সন্তান থাকে তিনি আজীবন পেনশন ভোগ করতেন। আর এখন এই সুযোগটা আর নেই। এখন 75 বছর বয়স পর্যন্ত, মানে পেনশনার যিনি আছেন তিনি আজীবন পাবেন, তার মৃত্যুর পর তার স্ত্রী 75 বছর বয়স পর্যন্ত এটি পাবেন। এখানে আবার বলে রাখা ভালো, স্ত্রীর বয়স 75 না, কিন্তু পেনশনারের বয়স 75 হওয়া পর্যন্ত। একটু কঠিন মনে হতে পারে, সহজ করে বলি। মনে করেন 70 বছর বয়সে ওই পেনশনার ব্যক্তি মারা গেল, 75 হতে বাকি কত দিন? বাকি হচ্ছে 5 বছর। তাহলে ওনার ওয়াইফ 5 বছর আর পেনশন পাবে, 5 বছর পর পেনশন বন্ধ। এই হচ্ছে কথাবার্তা। সো এই কারণে তারা আরেকটা অসুবিধার সম্মুখীন হচ্ছে, স্ত্রীর বা প্রতিবন্ধী সন্তানের আজীবন এই সুযোগটি পাওয়ার সুবিধাটি চলে গেল। 3 নম্বর সমস্যা। 4 নম্বর সমস্যার জায়গাটি হচ্ছে, পেনশনাররা আগে একটা চিকিৎসা ভাতা এবং 2টি উৎসব ভাতা পেতেন। এবার এই যে প্রত্যয় পেনশন স্কিমটা ঘোষণা করা হয়েছে, সেখানে এই জাতীয় কোনো চিকিৎসা ভাতা কিংবা তাদের এই যে উৎসব ভাতা, এই ব্যাপারটিও তাদের আর থাকছে না। সর্বশেষ যে অসুবিধার কথা তারা বলার চেষ্টা করছেন, প্রত্যয় পেনশন স্কিমে কোনো প্রকার ইনক্রিমেন্ট বা বৃদ্ধির কথাবার্তা বলা হয়নি, যার ফলশ্রুতিতে এতগুলো সমস্যা যখন শিক্ষকরা দেখছেন, শিক্ষকরা আন্দোলনে নেমেছেন, কর্মবিরতি পালন করছেন। তবে এই ক্ষেত্রে জাতীয় পেনশন কর্তৃপক্ষ মজার একটা চাল চেলেছে। তারা যে কাজটা করেছে, তারা সুন্দর করে ঘোষণা দিয়েছে, এখন যারা শিক্ষক হিসাবে আছেন তাদের উপর কিন্তু এটি বলবৎ হবে না। যারা 1 জুলাই 2024-এর পর শিক্ষক হবেন তাদের উপরই এটি কার্যকর হবে। এটি হচ্ছে তাদের কথাবার্তা। এবং তারা এই সকল সমস্যার বিপরীতে বা এই সকল অসুবিধার বিপরীতে চমৎকার আরেকটা কথা বলছেন। তারা একদম হাতে কলমে হিসেব করে দেখাচ্ছেন যে আপনাদের লাভের খাতা, অর্থাৎ এই প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা কর্মচারী শিক্ষকদের লাভের খাতাটা অনেক বেশি। কেমন করে হিসাব করছেন? হিসাবটা খুব চমৎকার। তারা বোঝানোর চেষ্টা করছে, ধরুন আপনার বেতন থেকে 10% করে সর্বসাকুল্যে মনে করেন 5,000 টাকা কাটা গেল। আপনার বেতন থেকে যাচ্ছে 5,000। এরপর আপনার বেতনের সমপরিমাণ টাকা আপনার প্রতিষ্ঠানও দিবে। তাহলে আপনার বেতন থেকে যাচ্ছে 5,000, আপনার প্রতিষ্ঠানও তাহলে দিবে 5,000 করে টাকা। এভাবে যদি শুধু আপনার বেতনের টাকা ধরা হয় 30 বছরে কত টাকা হয় একটু হিসাব করলে বোঝা যায়। প্রতি মাসে প্রায় 12 মাস, তো 5-12 60,000 টাকা। বছরে কাটা যাচ্ছে 60,000 টাকা। 30 বছর পর্যন্ত যদি টাকা কাটা হয় তাহলে 60 গুণন 30, খুবই সহজ হিসাব, 18 লক্ষ টাকা কাটা যাচ্ছে। 3 6 18, 18 লক্ষ টাকা
কাটা যাচ্ছে। এই 18 লক্ষ টাকার বিপরীতে শিক্ষকরা যখন অবসরে আসবেন 65 বছর বয়সে, তখন তারা প্রতি মাসে তারা পেনশন পাবেন 1,24,600 টাকা। সো অনেক বড় একটা টাকা তারা পেনশন পাবেন। এবং তারা যদি 15 বছর বেঁচে থাকেন, অবসরের পর 15 বছরের মতো তারা যদি বাঁচেন, তাহলে সব মিলিয়ে তাদের এই অবসরকালীন সময় 15 বছরে তারা টাকা ভোগ করবেন 2,24,38,800 টাকা। 2,24,00,000 অনেক বড় একটা টাকা। এবং এই টাকার পরিমাণটা তাদের ওই 18 লক্ষ টাকার বিপরীতে গিয়ে প্রায় 12.5 গুণ। এবং তারা যদি আরো বেশি দিন বাঁচেন, মানে মনে করেন 300 বছর, দুঃখিত 300 বছর তো বাঁচবে না, 30 বছর যদি তারা বেঁচে থাকে, তাহলে এই টাকার পরিমাণ প্রায় 25 গুণ ফেরত পাবেন। 25 গুণ, অনেক বেশি টাকা ফেরত পাচ্ছেন। এবং তাদের আরো যুক্তি আছে, তারা বলার চেষ্টা করছেন এই যে চিকিৎসা ভাতার কথা বলছেন, উৎসব ভাতার কথা বলছেন, এই টাকাগুলো হিসাব করুন। এই টাকাগুলো হিসাব করেও আপনারা যে টাকা পাবেন, আপনার পেনশন কর্তৃপক্ষ তার থেকেও বেশি হারে অর্থ ফেরত দিচ্ছেন। সমস্যার জায়গাটা হচ্ছে আমাদের শিক্ষকরা কিন্তু বোকা না। আবুল বারকাত স্যারের মতো মানুষরা, এত মেধাবী মানুষজন, অঙ্কের হিসাব এত কম বুঝবেন তা কখনো হতে পারে না। শিক্ষকরা তারপরও বলছেন মূল্যস্ফীতির কারণে, আরো অনেকগুলো সমস্যার কারণে এই পেনশন কর্তৃপক্ষ তাদেরকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছেন। এখন আমার প্রশ্নটা কোথায়? আমার প্রশ্নটা হচ্ছে, জাতীয় পেনশন কর্তৃপক্ষ যদি এত টাকা ফেরত দেয়, তারপরও যদি শিক্ষকরা বলেন যে তাদেরকে ফাঁকি দেওয়া হচ্ছে, এবং সেই শিক্ষকরা কিন্তু অসম্ভব মেধাবী কিছু মানুষ, তারা যদি বলেন তাদেরকে ফাঁকি দেন, তাহলে অন্য যে স্কিমগুলো রয়েছে, আমরা আগেই বলেছি যে স্কিমগুলো আছে, প্রবাস, প্রগতি, সুরক্ষা, সমতা, ওই স্কিমগুলোর মানুষ এই জাতীয় পেনশন কর্তৃপক্ষের স্কিমগুলোকে কতটা বিশ্বাস করবে? প্রশ্ন। এখন শিক্ষকরা কিন্তু আরেকটা কথা খুব ভালো করে দেখিয়েছেন। তারা দেখিয়েছেন তারা অবসরে যাওয়ার পর যে এককালীন টাকাটা পান, এই এককালীন টাকা যদি ব্যাংকে রাখেন, এই এককালীন টাকা ব্যাংকে রাখলে তাদের মুনাফার হার অনেক ক্ষেত্রে নাকি আরো বেশি হয়। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে, তাহলে অন্যান্য যেসব মানুষরা রয়েছে, তারা এই পেনশন কর্তৃপক্ষের স্কিমগুলোতে টাকা রাখতে কতটা আগ্রহী হবে? যখন শিক্ষকরা এইভাবে আন্দোলন করে, অন্যান্য মানুষের আগ্রহ কমে যাবে কিনা? প্রশ্ন। পরবর্তী প্রশ্নের জায়গাটা হচ্ছে, আমাদের বাংলাদেশ সরকার উন্নয়ন করার জন্য অনেক উন্নয়ন প্রকল্পের জন্য অনেক টাকা ঋণ নিয়েছে। 2030 সালের পর আমাদের এই ঋণ পরিশোধ করার যে ব্যাপারটি রয়েছে, সেখানে অনেক বড় একটা টাকা ঋণ পরিশোধ করতে হবে। তখন সরকারের এই পেনশন কর্তৃপক্ষের পেনশন প্রতি মাসে মাসে দেওয়ার স্বাবলম্বিতা বা সামর্থ্য থাকবে কিনা? প্রশ্নটা কেন তুলছি সেটা একটু বলে রাখা ভালো। জাতীয় পেনশন কর্তৃপক্ষ অবশ্যই টাকা দিতে বাধ্য থাকবে, এবং সরকারি একটা ব্যাপার আমাদের অবশ্যই বিশ্বাস করা উচিত। কিন্তু সমস্যার জায়গাটা হচ্ছে, বিশ্বের অন্যান্য দেশে, গ্রিসে, স্পেনে, তারাও কিন্তু এমন কর্মসূচি চালু করেছিল। তারা যখন নিজের সরকার বা যারা হচ্ছে অর্থনীতি যে কর্তৃপক্ষ রয়েছে, তারা যখন বড় রকমের একটা ক্রাইসিসে পড়লো, তখন তারা কিন্তু এই পেনশনটাকে রিশিডিউল করতে বা হচ্ছে নতুন করে পুনর্বহাল করতে বা হচ্ছে পুনর্গঠন করতে বাধ্য হয়েছিল। সমস্যার জায়গাটি হচ্ছে, আমাদের সরকার যদি অর্থনৈতিকভাবে কোনো সমস্যায় পড়ে, তখন কি হবে? প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে, আমাদের এই টাকাগুলো বিভিন্ন বিনিয়োগ খাতে, মানে বিভিন্ন জায়গাতে বিনিয়োগ করা হচ্ছে, যখন এই টাকাগুলো বিভিন্ন ব্যাংকে রাখা হয় বা হচ্ছে কোনো জায়গাতে বিনিয়োগ করা হয়, তখন ওই বিনিয়োগ থেকে টাকা উঠে আসবে কিনা? প্রশ্ন। কেননা আমাদের যে রিজার্ভ সংকটের কথা কিছুদিন আগে বলা হয়েছিল, সো এই রিজার্ভ সংকটের মতো সংকট যদি তৈরি হয়, তখন সরকার এই যে পেনশন কর্তৃপক্ষের কাছে যে টাকাটা রাখা হচ্ছে, এই টাকা থেকে সরকার যদি খরচ করে, সরকার যদি ব্যবহার করে, তখন টাকা জনগণকে ফেরত দিতে পারবে কিনা? প্রশ্ন। এই জাতীয় প্রশ্নগুলো যখন সম্মুখীন, আবার আমাদের শিক্ষকরা যখন এত সমস্যা দেখান, যার কারণে তারা তাদের স্কিমে আস্থা রাখতে পারেন না, সাধারণ মানুষ আস্থা রাখতে পারবে কিনা প্রশ্ন ওঠে। এবং তার চেয়ে বড় প্রশ্ন, শিক্ষকরা যদি এভাবে কর্মবিরতি পালন করেন, তাহলে শিক্ষার্থীদের দুর্দশা কোথায় গিয়ে ঠেকবে? তাই অচিরেই প্রত্যাশা, আমাদের এই সকল মেধাবী শিক্ষকরা জাতীয় পেনশন কর্তৃপক্ষের সাথে আলোচনায় টেবিলে বসবেন এবং এই সার্বজনীন পেনশন সবার জন্য সার্বজনীন করে তুলবেন, সুযোগ সুবিধা আরো বাড়াবেন। শুধু শিক্ষকদের জন্য নয়, সবার জন্য। সবার জন্যই জাতীয় সার্বজনীন পেনশন
উন্নতির এবং ভালো কিছুর প্রত্যাশা এবং সুসংবাদ বয়ে আনুক, এই প্রত্যাশা এই ভিডিও এখানেই শেষ করছি। আশা করি প্রত্যয় পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের কি সমস্যা, অর্থ মন্ত্রণালয়ের কি উত্তর, পুরো ব্যাপারটি আপনারা বুঝতে পেরেছেন। সমাধান কি আসে সেটি দেখার অপেক্ষা সময়ের সাথে। দেখা যাক সমাধান কি আসে। ধন্যবাদ সবাইকে।